জনাব নাহিদ ইসলাম, আপনার কি এই বিষয়ে কোনো কিছু বলার আছে? আপনি যে ছোট করে বলেন, নাহলে আমরা পরের প্রশ্নে যেতাম। না, আমি একটা বিষয় বলবো যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে অভ্যুত্থানগুলো আমরা দেখি সেটাই কিন্তু ছাত্ররাই মোটামুটি নেতৃত্ব দিয়েছে বা সফল করতে ভূমিকা রেখেছে। সেটা 69 বলেন 90 বলেন, কিন্তু এবারে আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে 69 বলেন 90 বলেন, সেই সময়ের অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল, রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে। সেটা 69-এ আওয়ামী লীগের নেতৃত্বে ছিল, 90-এ বিএনপি আওয়ামী লীগ সহ নেতৃত্বে ছিল। কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না। ফলে 5ই অগস্টের পরে আসলে শেখ হাসিনার পতনের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপর এসে পড়েছে, যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না। জনাব ইসলাম, আপনাকে কি একটা কথা বলতে পারি যে জি, একথা ঠিক, আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে, পালাতে হয়েছে বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে, সেখানে আপনাদের ত্যাগটাই সবচেয়ে বড় ছিল, যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে, আর কেউ নড়ে না সেখান থেকে। সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন। কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে, জুন থেকে, কোটা থেকে আসলে শুরু হয় নাই? বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা, এমনকি বাম দলের নেতাকর্মীরা এই 15 বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে, আমি জানি না এনিবার বিরুদ্ধে কয়টি মামলা আছে, আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা, অবশ্যই অবশ্যই সেই ত্যাগটার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন? এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে, এরকম মনে হচ্ছে। ডক্টর ইউনূস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন, ওরা যেটা বলবে সেটাই বলবে হবে। এটা কি আপনারা আসলে ব্যাপারটাকে কিভাবে দেখেন নাহিদ? না না, অবশ্যই এটা তো বিগত 16 বছর, আমরা আরো বলি 111 থেকে যে আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে, সেই সেই সময় থেকে কিন্তু আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতাকর্মীরা যেই আত্মত্যাগ করেছে, নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত হওয়ার পরেও তারা বারবার মাঠে নেমেছে। তারা নামার কারণে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি, কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি, যে জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি। এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি, এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল, গুলির সামনে ছিল। এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্রদল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন, প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে। ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে। ওকে, আজকে আমরা এমন একটা অবস্থায় দেশকে এরা নিয়ে গেছে যেখানে যেটা আমরা দেখছি, আমরা সারা বিশ্ব দেখছে, যে বাংলাদেশটা উন্নয়নের রোল মডেল হিসেবে স্থান করে নিয়েছিল বিশ্বব্যাপী। মানুষের জীবনে শান্তি ছিল, নিরাপত্তা ছিল, উন্নতি ছিল, পেটে ভাত ছিল, মাথা গোঁজার জন্য ঘর বানিয়ে দিচ্ছিলাম বিনামূল্যে, বাচ্চাদের স্কুলে পড়াশোনা, একবার নারী শিশু থেকে শুরু করে সকলে তাদের একটা অধিকার ছিল। পড়াশোনার সুব্যবস্থা, বিনামূল্যে বই দেওয়া, প্রত্যেকটা স্কুলের উন্নতি করে দেওয়া, মাদ্রাসা উন্নতি, মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে এমন কোনো কাজ নেই আমরা করিনি। চিকিৎসা সেবা জনগণের দৌড়কে পৌঁছে দিয়েছিলাম কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। 30 প্রকার ওষুধ বিনামূল্যে দেওয়া হতো। কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছিলাম বিনা জামানতে, সেখান থেকে যে কোনো যুবক ঋণ নিতে পারত। সেই তরুণ সমাজকে কাজ করার সুযোগ, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ, নিজেই নিজের মাস্টার হবে, অন্যকে চাকরি দেবে, এই ব্যবস্থা যাতে করতে পারে সে ব্যবস্থা করে দিয়েছি। ডিজিটাল সেন্টার করে দিয়েছি। সমগ্র বাংলাদেশে একটা কর্মচাঞ্চল্য ছিল একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত। গ্রামগুলিকে শহর করে দিয়েছিলাম। আর যে বাউফলের মতো বিশাল নদীর পাড়ে অনেকটা দ্বীপ অঞ্চলের মতো এই সব এলাকায় সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ দেওয়া এবং উন্নত ব্যবস্থা মানুষের জীবন মানের জন্য করা, সেটা আমরা করেছিলাম। বাংলাদেশের কোনো অঞ্চল কিন্তু বাদ ছিল না। আর দক্ষিণ অঞ্চল তো সবসময় অবহেলিত ছিল। পদ্মার ওপারে চলে গেলে পরে সবসময় অবহেলিত। সেই অবহেলিত জনগোষ্ঠীকে একটা উন্নত জীবন আমরা দিয়েছি। দুর্ভাগ্যের বিষয় হলো আজকে আমরা কি দেখি, আজকে দেশটা এমন এক হায়নার হাতে পড়ে গেছে যেখানে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। হত্যা, খুন, লুণ্ঠন, অগ্নিসন্ত্রাস, ঘরবাড়ি পোড়ানো, মাছের ঘের, ফলের বাগান, পোলট্রি ফার্ম, গরু, ছাগল, ভেড়া কিছুই রেহাই পাচ্ছে না।
এদের মনে হচ্ছিল সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে ইউনূস ক্ষমতা এসেছে এবং তার এই জঙ্গি বাহিনী দিয়ে সারা দেশের মানুষকে নির্যাতন চালাচ্ছে। সবথেকে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের ছাত্র সমাজ তাদেরকে বিভ্রান্ত করেছে। আবার যেখানে ছাত্র পাওয়া যায় নাই, মিথ্যা আইডি কার্ড করে ছাত্র সাজিয়ে নিয়ে গণভবন আক্রমণ করা, সংসদ ভবনে আক্রমণ, জাতির পিতা নামে যে স্মৃতি জাদুঘর 32 মার্চ, যেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আর যে বাড়িতেই 1975 সালের 15 আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হলো, আমার মা, আমার 3 ভাই, ভ্রাতৃব্রতু, চাচা সহ, সেই যেখানে এখনও রক্তের দাগ ছিল, বুলেটের চিহ্ন, সেই বাড়িটাও আগুন দিল। তারপর আবার পরবর্তীতে বুলডোজার দিয়ে ভাঙলো এবং কি ইসলামিক পতাকা একটা উড়িয়ে দেওয়া হলো। বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা আর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, এটাই চলছে এখন বাংলাদেশে। কোনো ন্যায় বিচার নাই। আজকে আমরা দেখি দক্ষিণাঞ্চলের মানুষের উপর চরম অত্যাচার, নির্যাতন, অথচ সার্বিকভাবে এই অঞ্চলে আমি উন্নয়ন করে দিয়েছিলাম। বর্গা চাষিরা বিনা জামানতে তারা ঋণ নিতে পারত। সার, বীজ, ঋণ কৃষকদের জন্য কোনো কিছুর জন্য অভাব ছিল না, সময় মতো সব পৌঁছে যেত। সেচে 20% করে আমরা ভর্তুকি দিয়েছি, প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ফ্রিল্যান্সিং করে ছেলেমেয়েরা এখানে বসে দেশে বিদেশে কাজ করে খেতে পারতো। অনলাইনে কেনা বেচা, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি। নদীগুলি ড্রেজিং করা, নাব্যতা বাড়ানো, নদীপথ চালু করা, যে সমস্ত জায়গায় মানে লঞ্চ ভেড়ার পন্টুন ছিল না সেগুলি পন্টুনের ব্যবস্থা করে দেওয়া, রাস্তাঘাট, পুল, ব্রিজ করে দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা, কোন কাজটা বাদ রেখেছি? কিন্তু আজকে আমার অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে শেষ, ব্যবসা প্রতিষ্ঠানগুলি সব লুট করে নিয়ে গেছে, তাদের সম্পত্তিগুলি দখল করে খাচ্ছে। আমি জানি না এই মানুষের কি লজ্জা হয় না অন্যের সম্পত্তি দখল করে নিতে, লুটপাট করতে? লুটপাট করার মধ্যে কোন সাফল্য আছে আমার সেটা একটু জিজ্ঞেস করি। কিন্তু বাংলাদেশে আজকে মনে হচ্ছে যারা লুটপাট করতে পারবে, চুরি ডাকাতি করতে পারবে, মানুষ হত্যা করতে পারবে, তাদেরই রাজত্ব। একে একে যে হত্যাকাণ্ডগুলি চালালো, তারপরে মামলা কাদের বিরুদ্ধে? সব মামলা আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে। হত্যা, অগ্নিসন্ত্রাস, নারী ধর্ষণ, বালিকা ধর্ষণ, লুটপাট, এ তো নির্যাতন চলছেই। আজকে কি অদ্ভুত ব্যাপার যে যারা এই ঘটনাগুলি ঘটেছে তাদেরকে দায়মুক্তি দেওয়া হলো, আর আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী সবার বিরুদ্ধে হত্যা মামলা, এবং আমার বিরুদ্ধে তো হত্যা মামলা। আজকে একটা জিনিস দেখলাম, আমার কাছে একজন পাঠালো, কী হয়েছে, আমার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ করেছি আমি, মানবতা বিরোধী কী অপরাধ করলাম আমি জানি না, কারণ কোনো হত্যাকাণ্ড আমি করি নাই। যখন আবু সাইদ, মুগ্ধসহ 6টা মানুষ মারা গেল, ছাত্রসহ, আমি সাথে সাথে সেই সময় আমি একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিলাম। এটা 18 তারিখে, 16 তারিখে মৃত্যুবরণ করলো, আমি 18 তারিখে করে দিলাম তদন্ত করার জন্য যে এই হত্যাকাণ্ড কিভাবে ঘটলো। কারণ পুলিশ তো রাবার বুলেট ব্যবহার করে, তাদের গায়ে রাবার বুলেট লাগতে পারে, তাতে কিন্তু মানুষের মৃত্যু হয় না। হ্যাঁ, সেগুলি সমস্ত শরীরে দাগ পড়ে যায়, কিন্তু সেখানে মেটাল বুলেট কে ব্যবহার করলো আর কীভাবে হত্যাকাণ্ড ঘটলো? এরপর যখন আরও বেশি লাশ পড়লো, তখন আমি সেখানে আবার হাইকোর্টের 3 জন সদস্য দিয়ে, 3 জন জজ সাহেবকে দিয়ে আমি একটা তদন্ত কমিশনকে আরও শক্তিশালী করে দিলাম। প্রথমটা যেমন গেজেট 18 জুলাই করা হয়েছিল, এটা 1 আগস্ট সেই গেজেটটা করে দিয়ে আরও শক্তিশালী কমিশন গঠন করলাম, যাতে করে এই হত্যাকাণ্ডের তদন্তটা যথাযথভাবে হয়। এর জন্য কাউকে কোনো দাবি করতে হয়নি, কারণ আমি জানি একটা চক্রান্ত করে করা হচ্ছে, কিন্তু সব দায় পড়লো কাদের উপরে? আমাদের উপরে।
এবং আমার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কথা বলল। জাতিসংঘ ঘোষণা দিয়েছিল কি 1400 লোক মারা গেছে, যেটা ইনুসের এটা তো মানে তার ইনুস সেন্টার থেকে তৈরি করা, সেটাই দেওয়া হয়েছিল। কিন্তু সেখানেও কি আমরা কি দেখলাম যে সেই 1400-র মধ্যে আবার এখানে লেখা আছে 1400, কিন্তু 834 জনের একটা তালিকা বের করা হলো। আবার ওই 834 জনের যে নাম দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে তার মধ্যে 52 জনের নাম এসেছে যে তারা কোনো হত্যা হয় নাই, তারা বিভিন্নভাবে বিভিন্ন কারণে মারা গেছে। শহীদের তালিকায় গেজেট করা হয়েছে তাদের নাম, কিন্তু সে এখানে শহীদ না হলেও 52 জনের নাম শহীদের তালিকায় রয়েছে। 35 জন আগুনে পুড়ে মারা গেছে, তাই আগুন দিয়েছে তো ইউনূস বাহিনী। এরপর দেখা গেল কি সড়ক দুর্ঘটনা মারা গেছে 3 জন, বিদ্যুৎপৃষ্ট হয়ে 1 জন, স্বাভাবিক মৃত্যু 2 জনের, আর পারিবারিক পূর্বশত্রের দ্বন্দ্বে সেখানে 4 জন। এইভাবে আরও অন্যান্য কারণে আরও 2 জন। 5 জন যে মারা গেছে কোনো আন্দোলনের পক্ষে ছিল না, এবং 36 জনের পরিবারই বলে দিয়েছে যে তাদের কেউ শহীদ হয়নি। আর বাকি কারো নামই পাওয়া যায়। তাহলে এই যে 834 জনের নাম যে তারা গেজেট করে দিল, তাহলে এর মধ্যে আবার আরও ছিল যে আরও অনেকজন জীবিত ফিরে এসেছে। প্রায় 11 জনের নাম এখন পর্যন্ত পাওয়া গেছে যারা জীবিত ফিরে এসেছে, বোধহয় আরও পাওয়া যাবে। তো এইভাবে তারা যে ঘটনাগুলি ঘটালো, অত সব মামলাগুলি আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে। আজকে এই বাউফলে এমন কোনো বিষয় ইউনিয়ন পর্যায় থেকে আমাদের এমপি পর্যন্ত সবার বিরুদ্ধে হত্যা মামলা, আর আমি তো আসামি সবার সাথেই, এতে আমার মানে সে আসামিরা সীমা নাই। আবার 1400 বলা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু এই যে পুলিশদেরকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হলো, তাদেরকে পা বেঁধে ঝুলিয়ে রাখা হলো, 460টা পুলিশ ফাঁড়ি পোড়ানো হলো, সেখানে কত মারা গেছে নেই। 32 নাম্বার যখন আগুন দিল বা সিআরআইতে আগুন দিল, রাস্তার উপরে 3টে লাশ পড়েছিল, কই তাদের তো কোনো নাম ঠিকানা কিছু পাওয়া যায়নি। আওয়ামী লীগের নেতাদের বাড়িতে যে আগুন দিয়েছে সেখানে অনেক জায়গায় মানুষ কিন্তু পুড়ে মারা গেছে। বরিশালে 3 জন মারা গেল, সিরাজগঞ্জে 5 জন মারা গেল, এরকম বহু জায়গায় সেগুলির কোনো হিসাব নেই। সাতক্ষীরাতে সব জায়গায় আগুন দিয়ে পুড়ে পুড়ে মেরে ফেলে দিল, কিন্তু তাদের কোনো হিসাব নেই, তারা শহীদের তালিকায় জায়গা পায়নি। তাহলে এই প্রশ্ন হলো যে এই যে তারা মানে মানবতা বিরোধী বলে আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, আর অপরদিকে দেখা যাচ্ছে যে যে তালিকা সেখানে যে মিথ্যা, একটা ঘটনা মিথ্যা হলে তো সমস্ত মামলাই শেষ হয়ে যায়। কিন্তু এই দেশে তো আইনের শাসন নাই। গোপালগঞ্জের সরাসরি গুলি, এবং সেখানে বলে দেওয়া হলো সরাসরি গুলি কর, কমান্ডিং অফিসার দিচ্ছে নির্দেশ। কেন? এটা প্রধান উপদেষ্টা ইউনূসের নির্দেশ, যে গুলি করে হত্যা করে তার ওই সন্ত্রাসী কয়েকটাকে উদ্ধার করার জন্য। তার 5 জনকে উদ্ধার করতে 5টা লাশ ফেললো, আর না হলেও প্রায় 50 জনকে আহত করলো, আর 51 জন গুম হয়ে গেছে। তাদের এখনও কোন জেলে রাখছে সেটাই খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই 5 জনকে উদ্ধার করতে কি মূল্যবান 5 জন তাদের, যাদের দুর্নীতি এখন সব দেশে ছড়িয়ে পড়েছে। এরাই আসছে আজকে তাদের হিরো। অদ্ভুত একটা দেশ বাংলাদেশ। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, নেপালে ইউনূসের 5 সদস্য গেল, 7 বর্ষ বিএনপির একজন, আগস্ট মাসে। এরপর নেপালে ওই ঘটনা ঘটলো। ওই 5 জনের খবরটা কী কারণ, কী করতে গিয়েছিল, কার এজেন্ট হয়ে গিয়েছিল, সেটাও একটা প্রশ্ন। কিন্তু নেপালে যখন এই অগ্নিসন্ত্রাস ঘটনা হলো এবং সেখানে প্রাইম মিনিস্টার যখন সরে গেল, যিনি প্রাইম মিনিস্টার হলেন তিনি প্রাইম মিনিস্টার হয়েই কিন্তু ঘোষণা দিলেন যারা পার্লামেন্টে আগুন দিয়েছে, প্রাইম মিনিস্টারের বাড়িতে আগুন দিয়েছে, ব্যাংকে এবং হাইকোর্টে আগুন দিয়েছে, এই অগ্নিসন্ত্রাস এবং হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার করবেন। আর সাথে সাথে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন। আসুন বাংলাদেশে 15ই জুলাই থেকে যাদেরকে হত্যা করা হয়েছে তারা কোনোদিন বিচার পাবে না।
প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন যে আপনি এবং জনাব আসিফ এবং আমি ধরে নিচ্ছি যে জনাব মাহফুজও, তাহলে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনারা একটু দূরত্ব মেনটেন করছেন, অর্থাৎ আপনারা সরকারে আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের যে কাজ, তাদের যে এর সাথে আপনাদের সম্পর্ক এখন একটু দূরবর্তী, মানে ডে টু ডে অপারেশন কোনটা নাই। জি, আচ্ছা, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন সরকার দলীয় কিন্তু প্ল্যাটফর্ম না, আসলে এটি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, অভ্যুত্থান নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্ম এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা কাজ করছে এবং খুব শীঘ্রই হয়তো বৈষম্য বিরোধী আন্দোলন পুনর্গঠিত হবে, সেখানে হয়তো আমরা তো থাকবো না, আমরা এখন থেকেই নাই, আমরা কিন্তু কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করছি না। কিন্তু জনাব নাহিদ ইসলাম, আপনি অনুষ্ঠান শুরুর আগে আমি আর রেনি ভাই আলোচনা করছিলাম আপনার সাথে, আপনি এখনো মাত্রই শিক্ষা জীবন হয়তো আপনার শেষের পথে বা শেষ আপনি করছেন, মানে আপনি যদি আরো বেশি পড়াশোনা করেন সেটা তো আপনি করতেই পারবেন, কিন্তু তাহলে আপনার বা আসিফ মাহমুদের বা জনাব মাহফুজের, জনাব আসিফ মাহমুদের তাদের ভবিষ্যৎ কি? মানে তারা আপনারা কি করবেন? মানে আপনারা তো রাজনীতিই করবেন, তাই না? মানে আপনারা তো চাকরি বাকরি করতে পারবেন না, পারবেন কি? জানি না চাকরি বাকরি করতে পারবো কিনা। আমরা দেখেন, আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল দেখে আমরা ছাত্র সংগঠন গড়ে তুলেছি এবং ক্যাম্পাসে কাজ করেছি, ফলে সেই রাজনৈতিক আকাঙ্ক্ষা কিন্তু আমাদের আছে। তবে রাজনীতি কিন্তু কোনো একক সিদ্ধান্ত নয়, আমি ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমরা এখন রাজনৈতিক দলকে কোনো প্রাধান্য দিচ্ছি না, এটি আমাদের মানে কোনো কাজ না। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এই যে দেশ পুনর্গঠন, সরকারের থেকে এবং সরকারের বাইরে যারা আছে সকলে মিলে দেশ পুনর্গঠনে কাজ করে এবং সকলকে সহযোগিতা করে, আমরা সেটিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। রাষ্ট্র সংস্কারে যে কাজটাকে সফল করে আমরা যাতে গণতান্ত্রিক রূপান্তর করতে পারি। পরবর্তীতে আমাদের এই দায়িত্ব শেষ হলে, নির্বাচন আসলে, সেই সময় আমরা হয়তো সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিব, কিন্তু আমরা এই বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, সেই উদ্দেশ্যে কোনো কার্যক্রম করছি না। তবে আমরা এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত করতে চাচ্ছি শিক্ষার্থীদের, কারণ আমরা মনে করছি যে এখনো আসলে আমাদের ভয়ের জায়গাটা কাটেনি।